আজ আপনাদের ১৬তম ক্লাস। আমরা ১৫তম ক্লাসের পরে ঈদের ছুটির কারণে এক সপ্তাহ বিরতি নিয়েছিলাম, এখন আবার শুরু করলাম। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি স্ট্রোক এবং ট্রান্সফর্মের কাজ। ট্রান্সফর্মের সাহায্যে একটা পাতা তৈরি করেছিলাম আমরা লাস্ট। ওইটা আমি আরেকবার দেখাই দিব, সহজেই পেরে যাবেন আশা করি। এরপর প্রপার্টিস প্যানেল দেখব এবং এই যে বিষয়গুলো আছে এগুলো খুব ভালো, মানে মজার কাজগুলো, এগুলো দেখব। এবং পাশাপাশি আজকের ভিতরেই অনেক কিছুই দেখব। এখন থেকে আপনাদের ক্লাসগুলো আরও বেশি ভালো লাগবে, যে এতদিন যা শিখছিলেন টুলস শিখছিলেন, এবার টুকটুক করে একটা জিনিস একটা প্রজেক্ট শিখবেন, যেমন লোগো, বিজনেস কার্ড, এই সেই। আচ্ছা, তাহলে ইসে আসা যাক, ইলাস্ট্রেটরে আসা যাক। প্রথমে আসি, আমরা প্রপার্টিজ দেখছিলাম, আগে পাতাটাই তৈরি করি গত দিনের মতো। তো আমি ছোট্ট করে একটা বক্স ক্রিয়েট করলাম। বক্সে আমার স্ট্রোক কালার ব্ল্যাক আর ফিল কালার রয়েছে হোয়াইট। আমি ঘুরাই দিলাম, ফিল কালার এখন ব্ল্যাক, আর এখান থেকে স্ট্রোক কালারটা আমি নান করে দেবো। এটা সবাই একটু খেয়াল রাখেন, স্ট্রোক কালার থাকবে না। এবার দেখেন, শিফট ধরে আমি এটা ঘোরাচ্ছি, এটা করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার কারণে এটা এরকম দেখাচ্ছে। এবার আমি যেটা করতে পারি, এই কর্নার এবং এই কর্নার, এই দুইটা কর্নার আমি ধরলাম। আপনি এভাবেও ধরতে পারেন এবং শিফট ধরে এখানে একটা ক্লিক করতে পারেন, তাহলে এই দুই মাথা সিলেক্ট হয়ে যাবে। এরপর এরকম করব এবং এইটাকে আমরা চাইলে আবার 45 ডিগ্রি। আচ্ছা, এই জিনিসটা আপনারা আগেই করতে পারেন, এই কর্নার বরাবর। আমার ঘোরাঘুরির প্রয়োজন পড়ছে না, যদি আপনাদেরও মনে হয় ঘোরাঘুরি ঝামেলা, না ঘোরালেও হয়, কিন্তু শিখতে হবে। ঝামেলা কোনো কিছুই ঝামেলা মনে করা যাবে না। এবার দেখেন, এটার আমি একটা অল্টার দিয়ে পাশে একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি শিফট ধরে এই ডান দিকে ঘুরে ফেললাম। এই যে পাশাপাশি দুইটা পাতা, কিন্তু নিচে অ্যালাইন হচ্ছে না, দেখেন একটা উঁচুই একটা নিচে। এক্ষেত্রে কী করব, দুইটাই সিলেক্ট করে বটম অ্যালাইন করে দেবো। এই যে এখানে একটা ক্লিক করবো, ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা করে এই নিচের দুইটা সেম হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছেন আমার কথা? এবার দেখেন, আচ্ছা অন করে দিচ্ছি, আপনি আগে মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, এবার এইটা আমি এখানেই রাখতে পারি। রেখে প্রথমে ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, এখানে ছিলাম তো সেদিন, না এখানে না, স্টাইলাইজ, সরি ভুলে গেছি। এই যে ট্রান্সফর্ম প্যানেল, এইটা ইফেক্ট থেকে, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে, এই হচ্ছে ট্রান্সফর্ম প্যানেলটা, এটা অন করলাম। করার পরে এইটা একই সাথে কপি করতে পারে। এই দেখেন কপির অপশন, এখানে 0 থাকে ডিফল্টভাবে, আমি এখানে সংখ্যা বাড়ায় নিতে পারি। এরপরে এখান থেকে স্কেল, আর এটা হচ্ছে মুভ, আমি মুভ দিচ্ছি। এই যে এখানে মুভ দিলে সরবে, আর এইদিকে দিলে উপরের দিকে, এইদিকে দিলে নিচের দিকে। এবার এখানে কপি কয়টা হবে তাই দেখেন, একটা একটা করে কপি বাড়ছে, তাই না? এরপরে মনে হচ্ছে আমার উপরের দিকে সরু করা প্রয়োজন, কিংবা নিচের দিকে সরু করা প্রয়োজন, এটা এখান থেকে সম্ভব। দেখছেন? এরপর ওকে, এইভাবে এটা রেডি করা যাবে। এখন দেখেন এইগুলো ধরা যাচ্ছে না, মনে হচ্ছে যে এই দুইটা সিলেক্ট হয়েছে, কিন্তু সরাবো এই দুইটা সরে যাবে সবগুলো, তাই না? দেখেন এখানে এইটাই মনে হচ্ছে যে সিলেক্ট হয়েছে। এবার এইটা সরাচ্ছি, এইগুলো সব সরে যাচ্ছে। এটা ইফেক্ট অ্যাপ্লাই করা হলো। এখন এটাকে আসলে ভেক্টর ফরম্যাটে নিয়ে আসতে হলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, তারপরে এটা পুরোটা বোঝা যাবে যে এগুলো আসলে কোনো, এদের কোনো দৃশ্যমান হচ্ছে দৃশ্যতা আছে। এবার দেখেন, আমরা চাইলে এটাকে আবার এরকম বাঁকা করতে পারি। বাঁকা কীভাবে করবো, এর জন্য আমরা এটাকে এই ব্রাশের না, এখানে নিতে হবে, হ্যাঁ ব্রাশের পিসের ভিতরে নিয়ে যেতে হবে। এটা আমি ধরে এর ভিতরে যদি নিয়ে যাই এবং আর্ট ব্রাশ থেকে ওকে দিই, এখান থেকে ওকে দিব। এবার দেখেন, আমি যদি পেন টুল দিয়ে এইভাবে একটা পাকা তৈরি করি,
আপনি যে কোনোভাবে একটা স্ট্রোক নেবেন, নেওয়ার পরে এইটার উপর ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এটা পাতার মতো হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার মনে হলো যে শুধু এরকম না, আপনি দেখেন আমি পেন্সিল টুলে যাই, পেন্সিল টুল এরকম এরকম এরকমভাবে তাকালাম, এইবার এটাতে এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, যদিও এটার অনেক চিকন হওয়ার কারণে আকৃতিটা বিকৃত হয়ে গেছে। মানে বেশি বড় হয়ে গেছে, যার কারণে এটা বিকৃত দেখাচ্ছে। এই দাগটা ছোট করতে হবে, তাহলে এটা মানানসই দেখা যাবে। আচ্ছা, এরপর আপনারা এটা একটু করে দেখাবেন কিভাবে করবেন। আমি পুরোটা একবার দেখাইছি, এবার অল্প অল্প স্টেপে আপনাদের একটু এটা বোঝাই, একটু খেয়াল করেন, এটা সবার করে দেখাতে হবে। প্রথমে একটা বৃত্ত নেবেন, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবেন, যে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে এই কর্নারে একটা ক্লিক করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন, করে এইভাবে টান দিবেন। এরপর এটার একটা ডুপ্লিকেট নিয়ে এই পাশে নিয়ে আসলাম, অল্ট চেপে ধরে এবার শিফট ধরে এটা এই দিকে ঘোরালাম। চাইলে আপনারা রিফ্লেক্টও করতে পারেন। এবার এইটা দিয়ে পাতা তৈরি করবেন। কীভাবে সেটা? ইফেক্টে যে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখন এই জিনিসগুলো আপনাদের কাছে অনেক জটিল মনে হচ্ছে যে এগুলো দিয়ে আমাদের মাথায় থাকবে, কাজ শিখতে পারবো। আসলে পারবেন এবং এগুলো মনে থাকবে, ঠিক আছে? দেখেন প্রপার্টিজ প্যানেলটা অনেকটা এইটার মতো, এই যে পরে কন্ট্রোল প্যানেলের মতো। আপনি যখন একটা বক্স নেবেন তখন দেখেন এর ইন্টারফেস আলাদা, বক্স ছেড়ে দিবেন, এখন দেখেন এর প্রপার্টিজ প্যানেলের ইন্টারফেস আলাদা। অনেকে প্রপার্টিজ প্যানেল অন করে রেখে দেন কাজের সুবিধার্থে। তো এই দেখেন এই প্রপার্টি, এটা অন করলাম, এই যে এখান থেকে বা প্যানেল থেকে খুঁজে বের করতে হবে এই অ্যালাইনমেন্ট, এটা প্রয়োজন নেই, আপনার এখানেই পেয়ে যাবেন। এই যে অ্যালাইনমেন্ট এখানেই পেয়ে যাবেন, অফসেট পাথ অপশন এখানে পেয়ে যাবেন, মানে এই যে স্ট্রোক, অপাসিটি, এরপর যা যা প্রয়োজন আপনার একটা অবজেক্ট বা একটা জিনিস নেওয়ার পরে, ওই সব টুলস প্যানেল এখানে খুলে যায়। এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেলের কাজ। এখন প্রপার্টিজ প্যানেলটাও রেখে দিবেন। এটা যদি আপনাদের এখানে ডান সাইডে না থাকে, উইন্ডো থেকে এই যে প্রপার্টিজ, এটা ক্লিক করে ডান সাইডে সেট করে নেবেন। এরপরে আসি আমরা কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে দিতে পারি। দেখেন কম্পিউটারে স্ক্রিনশট সবাই দিতে পারেন? এস। আচ্ছা, উইন্ডোজ শিফট এস অনেক সময় কাজ করে না, হ্যাঁ, অনেক কম্পিউটারে কাজ করে না, অনেক উইন্ডোজ শিফট এস দিলে এই যে আমারটাই আসছে না। আপনারা একটু দেন উইন্ডোজ, মানে যে কন্ট্রোল এবং অল্টারের মাঝখানে যে জানালার মতো আইকন আছে না, ওইটা উইন্ডোজ শিফট এস। উইন্ডোজ শিফট এস দিলে অনেকের আসে, অনেকের আসে না। তো তারা কি করবেন? যাদের আসে না তারা কি করবেন? তারা এই সার্চ বারে সার্চ দেন, দেখেন খেয়াল করেন, সার্চ বার যাদের আসে না তারা কি করবেন? দেখেন সার্চ বারে সার্চ দেবেন SCI, এই যে স্নাইপিং টুল, স্নাইপিং টুলে থাকা অবস্থায় দেখেন এতটুকু একটা অপশন। এবার এখান থেকে নিউতে ক্লিক করার পরে আমি এখন যতটুকু জায়গা এখন ড্র করবে, সাদা মতো হয়ে গেছে, যতটুকু জায়গায় যে প্লাস আইকন রয়েছে আমার মাউসের কার্সরটা, আমি এই লোগোটা এতটুকু সিলেক্ট করলাম। এবার এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। চাইলে এটা আমি কপি করতে পারবো, চাইলে সেভ করতে পারবো। সেভ করলে একটা ইমেজ আকারে সেভ হবে, আর কপি হলে এটা আমি ইলাস্ট্রেটরে পেস্ট করতে পারবো। দেখেন এটা কপি করে ফেললাম, এবার ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে ওইটা আমি পেস্ট করলাম, দেখলেন ওখানকার স্ক্রিনশটটা এখানে পেস্ট করে ফেললাম। এটা আপনি বিভিন্ন ব্রাউজারে, মানে আপনি গুগলে সার্চ দিলেন একটা ধরেন ফুলের, কিন্তু ওখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না। ওই ওয়েবসাইট কোনো কায়দায় এমন সিস্টেম করে রেখেছে ডাউনলোড করার কোনো অপশনই নেই। তখন আপনি কি করবেন? তখন স্ক্রিনশট নিতে পারেন। বললেন? আচ্ছা,
এরপর দেখেন এখানে আর কি কি অপশন আছে। আপনি চাইলে এখানে মার্ক করতে পারবেন, ঠিক আছে, এই যে এভাবে মার্ক করতে পারবেন, এটার কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা আমি একই ভিতরে এইটা আরেকটা, এটার নাম হচ্ছে স্নাইপ অ্যান্ড স্কেচ। স্নাইপ অ্যান্ড স্কেচ এটা লিখে সার্চ দিয়ে যদি এখান থেকে নিউ থেকে আপনি একটা স্ক্রিনশট নেন, নেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে মার্ক করতে পারবেন, ঠিক আছে। করে এটা ধরেন কপি করলেন, করে ইলাস্ট্রেটরে এখানে এসে পেস্ট করলেন, এই দেখেন ওই স্ক্রিনশটটা হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনাদের এখন করে দেখাতে হবে। সবাই সার্চ বারে সার্চ দেন স্নাইপ, SCI, আচ্ছা আমার বানান ভুল হয়ে গেছে, একটু করেন। এর নাম আছে SNIP। সার্চ বারে সার্চ দেন SNI, এই যে স্নাইপিং অ্যান্ড স্কেচ। স্নাইপিং অ্যান্ড স্কেচ অপশনটা আসছে কি সবার? আপনাদের সবার এসছে এই অপশনটা? কি কানেক্ট নাই? ওয়াইফাই লাগবে না? হ্যাঁ, নিচ থেকে সার্চ করেন SNIP। এসছে? এই যে এটাতে ক্লিক করবেন, এই যে প্রথম অ্যাপস স্নাইপ অ্যান্ড স্কেচ, এটাতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনারা চাইলে এই যে নিউতে ক্লিক করতে পারেন। নিউতে ক্লিক করার পরে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ওইটা কপি হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা চাইলে মার্ক করতে পারেন, এভাবে মার্ক করতে পারেন। আর এই জিনিসটা আমাদের অনেক প্রয়োজন পড়ে, ঠিক আছে। কারণ ধরেন আপনার ক্লায়েন্টের একটা জিনিস আপনি বোঝাবেন, কিংবা কার্যকর হতে পারে, আপনি একটা জিনিস আপনি মার্ক করে বোঝাতে চাচ্ছেন, তখন এটা প্রয়োজন পড়বে। দেখেন এখানে আমি এটা কিন্তু পার্মানেন্টভাবে করে রাখছি, পিন টু টাস্ক বার করে রাখছি। এরপর দেখেন এই নিউতে ক্লিক করে আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এবার এটা সিলেক্ট হলো। এরপর এই প্রথমটার কাজ কি দেখেন, এটা একদম গাঢ় রং। তারপর এটার কাজ কি, এটা একটু হচ্ছে, আচ্ছা এটা লাল দিই, এটা দেখছেন একটু ধূসর টাইপের। তারপর এটা কি, তারপর এটা একদম পানির মতো। তারপর এটা হচ্ছে রাবার, তারপর এটা হচ্ছে রাবার। রাবারতে ক্লিক করলে দাগগুলো কিন্তু মুছে যাচ্ছে। এগুলো সবাই চেষ্টা করেন, এই স্নাইপিং অ্যান্ড স্কেচ, এই স্ক্রিনশটের এই টুলটা ভালো করে সবাই শিখে রাখবেন। ইরেজারতে ডিলিট করতে পারছেন সবাই? এভাবে তাকায় তাকায় রাখুন তো দেখি সবাই পাশে গেলে স্ক্রিনশট মেরে। কপি অপশনটা কি পেরেছেন সবাই? কপি হচ্ছে যে দুটো লেয়ার মতো দেখা যাচ্ছে না, এই যে এইটা, এই যে দুইটা অপশন দেওয়া রয়েছে। এটাতে ক্লিক করলে কপি, আর এটাতে ক্লিক করলে সেভ। তো এটা কপি করে ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আর সেভ করাটা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে এখানে ক্লিক করলাম। এবার এই সেভ করা আমি আগে যেভাবে দেখাইছি না, সব জায়গায় একই রকমভাবে সেভ করতে হয়। একবার যদি ওইটা পেরে থাকেন, এগুলো সহজ। এদিক খেয়াল করেন সবাই। এই সেভে ক্লিক করলাম, করার পরে কম্পিউটার আমার কাছে জিজ্ঞেস করছে তুমি কোথায় সেভ করতে চাও। আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, মানে ওয়ালপেপারের উপরে। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে একটা চাইলে নাম দেওয়া যেতে পারে।
এই একটা নাম দেওয়া যেতে পারে, এখানে ফাইল টাইপ চেঞ্জ করা যাবে, জেপিজি, পিএনজি, তারপরে জিপ ফরম্যাট। আমি পিএনজি রাখলাম, এরপরে সেভ দিয়ে দিয়েছি। এবার দেখেন এই যে আমার এই ইমেজটা এখানে সেভ হয়ে গেছে, এই যে তো সবাই সেভও করে দেখান। আচ্ছা, এটা সবাই বুঝেছেন তাই না? এরপর দেখি কি দেখা যায়। স্নাইপ অ্যান্ড স্কেচ হয়ে গেল। এরপর ইমেজ প্লেস, ইলাস্ট্রেটরে আমরা এখন ইমেজ প্লেস করব এবং ক্রপ করব, ক্লিপিং মাস্ক শিখবো, ইমেজ ট্রেস করব, সার্কেল লোগো ডিজাইন করব, ফাইল সেভ এবং এক্সপোর্ট করা শিখবো। এগুলো আজকে শিখবো এবং এগুলো অনেক দরকারি জিনিস। তো সবাই একটু মনোযোগী হন। গরমেতে অসহ্য লাগে। খেয়াল করেন, আমরা এই যে স্ক্রিনশটটা সেভ করেছি না সবাই, ইলাস্ট্রেটরে আমরা চাইলে ইমেজ কিভাবে আনতে পারি, কয়ভাবে আনতে পারি ওইটা একটু দেখাই। সবাই একটু এদিকে খেয়াল করেন। ইলাস্ট্রেটরে ইমেজ আনা যায় প্রথমত ফাইল থেকে, এই যে প্লেস, ফাইল থেকে প্লেস, এবং এর শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল পি, প্লেস। এদিকে খেয়াল করেন, এখানে ক্লিক করে আমি যখন এখানে ক্লিক করছি প্লেসে ক্লিক করাতে আমার সামনে আমি কোথা থেকে ইমেজ আনতে চাচ্ছি সেটা দেখাচ্ছে। তো আমি এটা কোথা থেকে আনবো, ডেস্কটপ থেকে। যে ডেস্কটপে ক্লিক করেছি, চাইলে ডাউনলোড থেকে নিতে পারি, বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। তো আমি ডেস্কটপ থেকে এই যে স্ক্রিনশট পেয়েছিলাম ওইটা এখানে আবার ক্লিক করতে হবে। ওইটা ক্লিক করেছি, ওপেন করেছি, এবার এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, ইমেজ প্লেস আমি একটা দেখালাম, ফাইল থেকে প্লেস, এবং এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট, এ দেখেন কন্ট্রোল শিফট পি। তাহলে এটা সিলেক্ট করলাম, আবার প্লেস দিলাম, এ দেখেন সিলেক্ট করার পরে এটা প্লেস দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। চাইলে মাল্টিপল ইমেজও নিয়ে আসা যায়। এরপর দেখেন এটা এমবেড করলাম, করার পরে আমার ধরেন এইটুকু লাগবে না, এইটুকু আমাদের ক্রপ করতে হবে। তাহলে এটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে এই যে অটোমেটিক ক্রপ করে দিয়েছে। আমরা চাইলে এইভাবে ক্রপ করতে পারি। ধরেন এইটুকু দরকার নেই, এইটুকু ক্রপ করে যদি আমি কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে যতটুকু আমি বাদ দিলাম ওইটা বাদ হয়ে যাবে। এভাবে আমরা ক্রপ করতে পারি। ইমেজ সিলেক্ট করার পরে ক্রপ অপশনটা শো হয় এই কন্ট্রোল প্যানেলে। তো ক্রপ করাটা একটু সবাই চেষ্টা করেন। আচ্ছা, আপনি একটু দেখেন, এই যে ফাইল থেকে প্লেস করে এই ইমেজটা সিলেক্ট করে প্লেস করে এই যে এইভাবে ইলাস্ট্রেটরে ইমেজ নিয়ে আসেন, নিয়ে এসে ওইটা এখানে ক্লিক করে এমবেড করবেন, করে ক্রপ ইমেজ করে অ্যাপ্লাই করবেন। এটা একটু করেন, সবাই একটু চেষ্টা করেন। ক্রপ ইমেজটা বেশি সময় নেব না, এই ছোটোখাটো বিষয়গুলো 1 মিনিটের জন্য সব শেষ হয়ে যায়। আচ্ছা, আমি এখন পর্যন্ত কি দেখাইছি একটু সবাই মনোযোগী হন। এখানে আমি দেখাইছি প্রপার্টিজ, স্নাইপিং অ্যান্ড স্কেচের মাধ্যমে আমরা স্ক্রিনশট নিয়েছি। যে কোনো জায়গার স্ক্রিনশট নেওয়া যায়, আমরা ডেস্কটপের স্ক্রিনশট নিয়েছি। এরপর কি আসছে ইমেজ প্লেস, মানে যে স্ক্রিনশটটা নিয়েছি ওইটা আমরা কিভাবে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যেতে পারি। প্রথমত ওখান থেকে স্নাইপিং থেকে হচ্ছে কপি করে ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেওয়া যায়, এটা দেখেছি। এবং দ্বিতীয়ত ইলাস্ট্রেটর থেকে, আচ্ছা দেখেন আমি যেটা বলতে চাচ্ছি আপনারা বুঝেছেন কিনা জানি না। দেখেন এখানে ক্লিক করে ধরেন এটা কেটে দিই, আবার অন করি। এই ধরেন এই স্ক্রিনশটটা নিলাম, এটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এখানে কপি করবো, এই যে এখানে ক্লিক করে কপি। এরপর এবার ইলাস্ট্রেটরে যেয়ে কন্ট্রোল ভি দিলে ওই স্ক্রিনশটটা এখানে চলে আসবে। ওকে, আমি এটা শিখাইছি, মানে প্রথমত কপি পেস্ট এটা, দ্বিতীয়ত ফাইল থেকে এই যে প্লেস, এটা অবশ্যই সেভ করা থাকতে হবে ডেস্কটপে বা আপনার কম্পিউটারের ভিতরে কোথাও। সেই ইমেজটা আপনি এখানে জেপিজি অথবা পিএনজি ফাইল আপনি প্লেস করে ফেলতে পারবেন, পিডিএফও প্লেস করে ফেলতে পারবেন। এরপর
আমরা অন্য কিভাবে প্লেস করতে পারি খেয়াল করেন। ধরেন এইটা আমি ড্র্যাগ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে এটাকে। ড্র্যাগ মানে টান দেওয়া, ড্রপ মানে ফেলা, তাই না? তো এই ড্র্যাগ করে নিয়ে ইলাস্ট্রেটরের উপর এখনও কিন্তু আমি মাউসের লেফট বাটন ধরে আছি, এরপর এখানে এসে ছেড়ে দিলাম। ঠিক আছে, এভাবেও নিয়ে আসতে পারে। আমি কীভাবে নিয়ে এসেছি আরেকবার দেখাই। মাউসের লেফট বাটন এখন পর্যন্ত আমি ধরেই আসি, ছাড়ছি না, এখনও ছাড়িনি। যেখানে ছাড়বো সেখানে এটা প্লেস হয়ে যাবে, প্লেস হয়ে গেল। এরপর এই যে এমবেড করলাম, এরপর চাইলে ক্রপ ইমেজ করতে পারি যদি প্রয়োজন পড়ে, এবং অ্যাপ্লাই কিংবা কিবোর্ড থেকে আঁকা। এই জিনিসটা আমি দেখাইছি, এটা আপনারা এখন করে দেখান। এই জিনিসটা একদম সহজ বিষয়, কিন্তু অনেকের কাছে এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আমি আপনাদের প্লেস করাটা শেখাইছি এতক্ষণ ধরে। মানে একটা ইমেজ, আপনার নিজের ছবিও যদি কম্পিউটারে থাকে, আপনি ইলাস্ট্রেটরের মাঝখানে আনবেন কিভাবে? এই প্রথম সব থেকে সহজ উপায় হচ্ছে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এভাবে ধরে ইলাস্ট্রেটরে এনে এভাবে ছেড়ে দেওয়া, এটা। দ্বিতীয়ত আপনি ইমেজটা কপি করবেন, দেখেন এই ইমেজটা কপি করলেন, Ctrl+C কপি, এখানে এসে Ctrl+V, এটা সব থেকে সহজ, তাই না? ইমেজটা ধরে Ctrl+C, ইলাস্ট্রেটরে এসে Ctrl+V, এটা সব থেকে সহজ, তাই না? এই যে অমনোযোগ, ফোন চালাচ্ছেন কেন? আমি কি বললাম এটা করে দেখান তো। একটা ইমেজ কপি করেন, Ctrl+C দিয়ে কপি করে, পরে হচ্ছে Ctrl+V দিয়ে পেস্ট করেন। এর প্রতি আগ্রহ তখনই আসবে যখন আপনারা লক্ষ্যটা বুঝতে পারবেন। সবসময় আপনাদের টার্গেটটা ফিক্সড রাখবেন যে আমি আসলে যাচ্ছি বলে। এই যে আপনারা কষ্ট করে আসছেন, গরমের মধ্যে ক্লাস করছেন, এই গরমকালে এই প্রবলেমটা হবে। এখন তীব্র গরম পড়ছে তাই, তা না হলে অত ঝামেলা হয় না। এটা আমাদের লক্ষ্য হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, এই তিনটা জায়গায় একটা অবস্থান তৈরি করে আপনি যে কাজ পারবেন, মানে আমার কাছ থেকে শিখবেন, এটা মানে কিছু স্যাম্পলও রেডি করতে হবে। সোজা বাংলায় বলে স্যাম্পল, কিন্তু আমাদের এই ভাষায় বলে পোর্টফোলিও তৈরি করে ওখানে আপনি নিজেকে তুলে ধরবেন যে আমি এই ধরনের কাজ পারি। কাজেরও নমুনা থাকবে, আপনার কনভিন্স করার মতো বর্ণনা থাকবে, এভাবে তুলে ধরতে হবে। এরপর কিছু মার্কেট প্লেস আছে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে মেসেজ না দেওয়া পর্যন্ত আপনার কিছু করার থাকবে না, ঠিক আছে? যেমন ফাইবারে আপনি পাবলিশ করে রেখেছেন, আপনার যদি কোনো ক্লায়েন্ট মেসেজ না দেয় কিছু করার নেই, কিন্তু আপনার করণীয় কি? প্রতিনিয়ত আপনার গিগ বা আপনার প্রেজেন্টেশনটাকে ভালো করা, মানে প্রফেশনাল করা। এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত freelancer.com এ কন্টেস্ট করা যায়, আমি আগেই বলেছি। ওখানে মনে করেন কাজ নিয়মিত পোস্ট হয়, আপনি ওর কথা মতো ডিজাইন করে দিলেন, কাজ মনে করেন 100 জন করবে কি 50 জন করবে, ওর ভিতরে আপনি আপনার ডিজাইন ক্লায়েন্টকে পছন্দ করতে পারলে আপনাকে টাকা দেবে। এটা একটা অনেকটা লটারির মতো, কার ভাগ্যে বাজবে কিছু বলা যায় না। এরপর আসছে আপওয়ার্ক হচ্ছে পেইড মার্কেট প্লেস। আমি নিজে এখন পর্যন্ত ওখানে হচ্ছে চেষ্টা করিনি, কিন্তু আমি রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি আপওয়ার্কে একটা অবস্থান তৈরি করব। মানে ওখানে সিস্টেমটা কি, ওখানেও এই ফাইবারের মতো হচ্ছে গিগ দেওয়া যায়। গিগ বলতে হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপন করা যায়, কিন্তু ওখানে ওইটা তেমন একটা জনপ্রিয় না, ওখানে ওইভাবে কাজ পাওয়ার পসিবিলিটি খুবই কম। অন্যদিকে ওখানে পপুলার হচ্ছে প্রজেক্ট বা প্রপোজাল। মনে করেন ওটা কাজ পোস্ট করবে, আমার এই কাজটা কে করে দিতে পারবা। এবার আমরা যারা ডিজাইনার আছি, ফ্রিল্যান্সার আছি, আমরা ওকে প্রপোজাল পাঠাবো যে আমি এতদিনের এক্সপেরিয়েন্সড, আমি তোমার এই কাজটা এত টাকায় করে দিতে পারবো, মানে ডলারে, এবং আমি খুব দ্রুত সময়, মানে 1 দিন 2 দিন কি 3 দিনের ভিতর করে দিতে পারবো। এরকমভাবে ওকে একটা প্রপোজাল পাঠাতে হবে।
এই প্রপোজাল পাঠাতে গেলে টাকা লাগে। প্রপোজাল পাঠাতে প্রত্যেকটা প্রপোজালের ক্ষেত্রে বাংলা টাকায় বলা যায় 200 টাকা মতো খরচ পড়বে প্রত্যেকটা প্রপোজালে। এখন আপনারা বলতে পারেন যে এই প্রপোজাল পাঠিয়ে আমরা কি আসলেই কাজ পাবো? অবশ্যই পাবেন। কিভাবে? অবশ্যই আপনাকে আগে এক্সপেরিয়েন্স মানে দক্ষ ডিজাইনার হতে হবে। আপনার ডিজাইন দিয়ে তাকে কনভিন্স করতে হবে, পটাতে হবে। এখন আপনার কাজ কি? আগে কাজ শেখা, ভালো করে কাজ শেখা। এই যে আমি যেগুলো এই যে দেখাচ্ছি না, আপনাদের এখন পর্যন্ত 16টা ক্লাস হয়েছে, একদমই কম ক্লাস। আপনারা কেউ অনেকে কম্পিউটার জানায় মানে সেভাবে ধরেও দেখেননি, এরকম পর্যায়ে ছিলেন। এখন আপনারা মাত্র 16 দিন, 16 দুগুণে 32 ঘন্টা। এই 32 ঘন্টার ভিতরে মোটামুটি আপনারা তো কম্পিউটার অন টন করতে পারছেন, মাউস ধরার সাহসটা হয়েছে, কোন বাটনে কি কাজ এটা বুঝেছেন। এই 16টা ক্লাসে আসলে তেমন কিছুই শেখা সম্ভব না। আপনারা যা শিখছেন অনেক কিছু এগিয়ে গেছেন, এতটুকু নিজের প্রতি আস্থা রাখেন, কনফিডেন্স রাখেন। এখন ওখানে সিস্টেমটা আমি একটু বলি। আপওয়ার্কে যখন আপনি প্রপোজাল পাঠাবেন, আমি ধরলাম মানুষ যারা দক্ষ তারা দেখা যাচ্ছে 10টা পাঠাইলে একটা কাজ সে পায়, যারা দক্ষ। কিংবা কেউ 5টা পাঠাইলে, 5টা প্রপোজাল পাঠাইলে একটা কাজ পায়। আমার প্রিমিয়াম প্যাকেজ দেখা যাচ্ছে $150 কি $200, মানে 15,000 কি 20,000 টাকা এক একটা কাজ। মানে প্রজেক্ট উঠালে আমি 15 থেকে 20,000 টাকা পেয়ে থাকি। এখন একটা কাজ আনার জন্য আপনি একদম নতুন, একদম পুরাতন লোক যে দক্ষ, তার 5টা কি 10টা প্রপোজাল পাঠাইলে একটা কাজ তার হয়, মানে একটা কাজ সে পায়। আমার কথা বুঝেছেন সবাই? ধরেন 5টা প্রপোজালে একটা অ্যাপ্রুভ হলো বা অ্যাকসেপ্ট হলো। এখন আমরা নতুন, আমাদের 20টে দিলে একটা হয়তো বায়ার আমাদের কাজ দেবে। 20টে পাঠাইতে কত টাকা খরচ হতে পারে? 4,000 টাকায় আপনি যদি একটা প্রজেক্ট পান 20,000 টাকা, তাহলে কি লস আছে? হ্যাঁ। আচ্ছা, নতুন অবস্থায় আপনার তাও দরকার নেই, আপনি মানে কোনো মতে কাজ করে একটা ক্লায়েন্টের ছোঁয়া পেতে চাচ্ছেন, মানে তার সাথে কথা বলতে চাচ্ছেন যে এই জগতে আসলাম, আমার ক্লায়েন্ট একটা আসুক, আমার কাজ মাঝে টাকা মাকার দরকার নেই, আমার একটু অভিজ্ঞতা হোক। তাইলে আপনার ধরেন 20,000 টাকার একটা কাজ আপনার যদি আনতে হয়, তাহলে কত টাকা খরচ করতে হবে? ধরেন 4,000 টাকা। আমি মানে কয়টা প্রপোজাল? 20টের কথা বলেছি। আমার দরকার না, আমি ধরলাম হচ্ছে 50টে প্রপোজাল পাঠাবেন, একজন তো অ্যাপ্রুভ করবে। 50টের ভিতরে একটা বায়ার তো কাজ দেবে, তাই না? 50টে খরচ হবে কয় টাকা? 10,000। এই 10,000-এর ভিতরে মানে নতুন অবস্থায় যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে, তখন কিন্তু অত প্রপোজাল পাঠানো লাগবে না, দেখা যাচ্ছে অল্পতে হয়ে যাবে। এই মার্কেট প্লেসে থাকে সব ভালো ভালো লোকজন, কিন্তু আমি মনে করি নতুনরাও এখানে আসা উচিত। কি জন্য আসা উচিত? কারণ ফাইবারে হচ্ছে একবার গিগ দিয়ে ফেললে আর কিছু করার থাকে না, ওই নতুন করে গিগ এডিট ছাড়া কিছু করার থাকে না। বায়ারের যে আমরা নিজেরা খুঁজবো এরকম অপশন থাকে না। তো মার্কেট প্লেস সম্পর্কে আমি সম্পূর্ণ আপনাদের সাথে আমি নিজেও এগোবো, আমি নিজেও আপনাদের সাথে এগোবো। এবং আমার অভিজ্ঞতা থেকে এই যে আমি প্রায় 6-7 বছর যাবত এই মার্কেট প্লেস জগতে আসি, তো আমরা সব একসাথেই এগোবো, ঠিক আছে? এবং আমি যেভাবে যে সিস্টেমে এগোবো আপনাদেরও সেই সিস্টেমে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু আমি বলবো না যে আপনাদের প্রথম দিকে খরচ ওইভাবে করার দরকার। 5-10 হাজার টাকা আপনি প্রথম দিকে যদি সেরকম ক্যাপাবিলিটি না থাকে আপনার খরচ করার দরকার নেই। ফ্রি অপশনগুলো আগে ভালো করে চেষ্টা করেন, অবশ্যই পারবেন। এই যে freelancer.com থেকে আপনারা যদি ভালো করে চেষ্টা করেন, আপনাদের 1 মাসের ভিতরে ইনকাম করে দেখা যাবে। আপনাদের আমার কথা মতো আপনাদের 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে। প্রথম দিকে তো আপনারা অনভিজ্ঞ, আপনাদের কাজ পেতে সময় লাগবে। এই জন্য আমি বলছি প্রতিদিন 3-4 ঘন্টা সময় দেবেন, 1 মাসের ভিতরে আপনাদেরকে আমি বলতে পারি আপনারা কাজ পাবেন, আল্লাহ যদি সহায়ক হয়, ঠিক আছে? তো আপনারা একটু ধৈর্য রাখবেন। এই যে কাজ শিখছেন, এখানে অনেকেই দেখেন ধৈর্য হারিয়ে যাবে। এখনো হারায়নি সেরকম কেউ, অনেকে হারিয়েছে, কিন্তু হারানোর এখনো আছে। এখান থেকে আরো অনেকে বাদ চলে যাবে। এখনো অনেকে মনের ভিতরে একটু বুদবুদ চলছে যে
আমরা কি পারবো, আমরা কি শিখছি, আমরা দিশেহারা, মানে ওরা দিশেহারা, ওদের কোনো লক্ষ্য স্থির নাই। তো লক্ষ্য মানে আপনি আসলে কোন গন্তব্যে এগোচ্ছেন সেটার দিকে ফোকাস রাখতে হবে। আমি অতিরিক্ত বাজে কথা মানে অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম, এবার কাজে আসি। আমরা ইমেজ প্লেস দেখলাম, ক্রপ করা দেখলাম, এবার আমরা দেখব ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কি? ধরেন একটা ইমেজটাকে আমি এটা আগেও দেখাইছি আপনাদের, আচ্ছা স্ক্রিনশট আগে নিয়ে দেখি। এখানে আমি একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ক্লিক করে নিউ, এবার এতটুকু স্ক্রিনশট নিলাম, এবার এখান থেকে কপি করলাম, এই যে কপি করার পরে ইলাস্ট্রেটরে এসে কি করব, কন্ট্রোল ভি, পেস্ট। একটু মনোযোগী হন, এগুলো না দেখলে আপনারা পরে আপনাদের আবার আলাদাভাবে দেখাতে হবে। তো এবার দেখেন এইটা ক্লিপিং মাস্ক কি সেটা দেখি। ক্লিপিং মাস্ক ধরেন আমি একটা বৃত্ত নিব, বৃত্তর মাঝে এটা সেট করব, সরি এটা না, বৃত্ত, ক্লিপিং মাস্ক অবশ্যই যার ভিতরে আমি রাখতে চাচ্ছি সেটা উপরে থাকতে হবে। এখানে বৃত্তর ভিতরে রাখতেছি তার বৃত্তটা উপরে আছে। এবার এই দুইটা ধরবে একই সাথে, এভাবে ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট, এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে বৃত্তের ভিতরে ঢুকে গেল। এই জিনিসটা আপনারা একটু করে দেন, সহজ, সবই কাজ মাস সবই সহজ, শুধু ধৈর্য ধরে শিখতে হবে। আচ্ছা ক্লিপিং মাস্ক এখানে শেষ না, এবার এইটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। এটা একটু ডিফিকাল্ট, একটু খেয়াল করেন সবাই। অনেক ভাই আপনি এদিকে খেয়াল করেন, আপনার আমি আরেকবার দেখা দিচ্ছি। এই যে আপনার এরকম স্ক্রিনশট নেওয়া আছে, হ্যাঁ। এবার দেখেন আমি একটা বৃত্ত নিব, এই বৃত্ত তো নিতে পারবেন তাই না? এই যে এরকম একটা বৃত্ত নিতে পারছেন, এর উপরে থাকতে হবে। এখানে ইমেজটা যদি উপরে থাকে তাহলে কিন্তু ক্লিপিং মাস্কের কাজ হয় না। দেখেন ক্লিপিং মাস্ক করছি, হবে না। কি করতে হবে, ইমেজটা পিছনে রাখতে হবে, যার ভিতরে ঢুকাবো সেটা উপরে থাকতে হবে। এবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এটা ওকে, একদম সহজ হিসেবে, এখানে কোনো নেই। এবার জটিলে যায়, এইটা ধরেন আপনার এই যে লোগোটা কিছু অংশ কেটে গিয়েছে তাই না ভাই? অয়ন ভাই এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন একটু। এই লোগোটা কোনোভাবে কেটে গিয়েছে, এই যে আমি চাচ্ছি যে এটাও আমি শো করতে চাচ্ছি। এখন কি করব, এটার উপর ডাবল ক্লিক করব, করার পরে এই দেখেন এর যে অরিজিনাল যে সাইজটা ছিল এটা কিন্তু পাত আকারে শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে এই দেখেন বাউন্ডিং বক্স চলে আসছে। আমি এখন শিফট ধরে এটা চাইলে ছোটো করতে পারি। শিফট কেন ধরছি, যাতে রেশিওটা নষ্ট না হয়, কারণ হচ্ছে ওর আকৃতি নষ্ট হয়ে যাবে। তো এই যে এইভাবে আমরা চাইলে এটাকে রিসাইজ করতে পারি, ঠিক আছে? এটা রিসাইজ করতে পারি। আচ্ছা এরপর মনে হলো আমার বৃত্তটা ছোট করা দরকার, তাহলে কি করবেন, এমনিতে তো এভাবে ছোট করতে পারবেন, এটা তো পুরোটাই ছোট হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এই বৃত্তটা ছোট করবেন, তাহলে এই যে পাতের উপর ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম। এবার এইটা, এবার বৃত্ত ছোট করতে পারেন। এই বৃত্ত ছোট করার কারণে ইমেজ তো আগের অবস্থানে আছে, বৃত্ত ছোট করার কারণে এটা কেটে গিয়েছে। যাই হোক, এই দুটো জিনিসই আপনাদের করে দেখাতে হবে। এখন আপনারা যেটা বললাম ডাবল ক্লিক করে ওই পিছনের ইমেজটাকে বড় করবেন, ছোট করবেন, এটা একটু দেখেন সবাই। সবাই পেরেছেন তাই না? একদম সহজ, আর আমি একটু দেরি করে ফেলছি, এগুলোতে এত সময় নেওয়া উচিত না। এগুলো ধরবো, হয়ে যাবে, পরের স্টেপে এগোবো। এবার ইমেজ ট্রেসটা শিখবো। ইমেজ ট্রেসটা একটু এটার জন্য তারপরে সার্কেল লোগো শিখবো এবং ফাইল সেভ করা শিখবো। আপনাদের আর্টবোর্ডে একটা তারা নিতে পারেন, তারার কালার হবে ব্ল্যাক, অন্য কোনো কালার না, ব্ল্যাক। এরকম একটা ব্ল্যাক স্টার
আপনাদের আর্টবোর্ডের মিডিলে সেন্টার করে অ্যালাইন করবেন, করে অবজেক্ট থেকে এক্সপোর্ট, এই ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই মাঝেরটা দেওয়ার পরে আমি কোথায় সেভ করব? ডেস্কটপে। এখানে নাম দেওয়ার দরকার নেই, ইউজ আর্টবোর্ডে চেকমার্ক দিবেন। এই জায়গা চেকমার্ক না দিলে আর্টবোর্ডের বাইরের অংশ সেভ হয়ে যেতে পারে। এরপর জেপিজি ফাইল থাকবে, এখানে এই ফাইল টাইপ থাকবে জেপিইজি। এরপর এক্সপোর্ট, এখানে যে অপশনগুলো আছে এগুলো থাক, এরপর ওকে। এটার পরে এই কালো তারাটা এখানে সেভ হয়ে গেছে। এবার কি করবেন? এইটা আবার ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। আমাদের এখানে যেটা শিখতে হবে, এটা আমি এখন ইমেজ আকারে আছে, এইটা আবার এক্সট্র্যাক্ট করা শিখবো আমরা। এটা ইমেজ এবং এটা ভেক্টর ফাইল, আমরা ভেক্টর করা শিখবো। আমি ভেক্টর সম্পর্কে বলছি, তার আগে আমি যেটা বললাম একটা স্টার এবং এটা সেভ দেবেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই যে এই অপশনগুলোতে ক্লিক করে সেভ দেন। তারা এখানে এটা তো আমি সেভ দিয়েছি, তাই না? তারপর এটা একটা জেপিজি ইমেজে সেভ হয়েছিল, ওইটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছি। এটা একটা ইমেজ, আর এটা এই যে শুধু তারাটা আলাদা করা যাচ্ছে, কিন্তু এর তারা আলাদা করা যাবে? এটা আনগ্রুপ করলে যাবে? আনগ্রুপ হবে না, এখানে আনগ্রুপ অপশনই খুঁজে পাবেন না। এটা একটা পিক্সেল আর এটা একটা ভেক্টর। এই ভেক্টর আর এর মধ্যে পার্থক্য কি? ভেক্টর অনেক ছোট অথবা অনেক বড় করা যায়, এর রেজুলেশন নষ্ট হয় না। আপনি এর জুম করলে, যতই জুম করেন, এর কর্নারটা জুম করছি দেখেন, যতই জুম করি এরকমই থাকবে। আমি কিন্তু অনেকটা জুম করে ফেলেছি, একটুখানি সরালেও অনেক সরে যাচ্ছে, কিন্তু এটা দেখেন একদম নিখুঁত থাকে। এই হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য। এটা অনেক ছোট এবং অনেক বড় করা যায়, এবং ক্লায়েন্টরা এই ফাইলগুলোই চায়, যে ফাইলগুলো ওরা অনেক বড় ব্যানারে ইউজ করতে পারবে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে। এই ভেক্টর ফাইলটা তাদের প্রয়োজন। আর এইটা কি? এটা একটা জেপিজি ইমেজ। জেপিজি ইমেজকে আমি যদি জুম করি একটু দেখেন, এটা পিক্সেলেটেড হয়ে যাবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে দেখা যাচ্ছে তো, এই যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে, এই যে পিক্সেল। অয়ন ভাই কিছু বললেন? কিছু দেখা যাচ্ছে না এরকম কিছু? হ্যাঁ, এখানে এটা জেপিজি ইমেজের বৈশিষ্ট্য, এটা হচ্ছে পিক্সেলেটেড, এটা জুম করলে ফেটে যায়। ঠিক আছে? আর এটাকে দেখেন, আমি যদি ইরেজার টুল দিয়ে কাটতে যাই, কাটবে না, কিন্তু ইরেজার টুল দিয়ে এইটা কাটতে গেলে এটা কাটবে, মুছে যাবে। যে কোনো কাজ এটার উপরে খুব সহজে করা যাবে, কিন্তু এটার উপরে করা যাবে না। এখন আমাদের এটা হচ্ছে ইমেজ, আর এইগুলোর কাজ হচ্ছে ফটোশপে ভালোভাবে করা যায়। মানে পিক্সেলের উপরে কাজ করতে হলে ফটোশপে কাজ করতে হয়, আর ভেক্টরের উপর কাজ করতে হলে ইলাস্ট্রেটরে করতে হয়। এখন দেখেন, আমরা এটাকে ভেক্টর করব কিভাবে? এটাকে চাইলে আমরা ভেক্টর করতে পারি 2 কালার 3 কালার। এই কালারগুলো আমরা ভেক্টর খুব সহজে করতে পারি যদি ইমেজের কোয়ালিটি ভালো হয়। মোটামুটি এটা অরিজিনালের মতোই থাকে। এটা যেহেতু এক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা খুব সহজে আমরা এটাকে ভেক্টর করতে পারবো। কিন্তু যদি এটা গ্রেডিয়েন্ট কালার হয়, গ্রেডিয়েন্ট কালার আপনার চেনেন না, 2 কালারের সংমিশ্রণ, ওইটার ক্ষেত্রে ফেটে যাবে। আমি ওইটাও একটু দেখাবো, একটু খেয়াল করেন। এই যে ইমেজ, এটা সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আমি যদি শিলুটিসে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে যাবে। এখানে শিলুটি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। আর এই 3 কালারে দিলে এখানে হচ্ছে এই ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটাই থাকবে। তো আমি এখানে শিলুটি দিয়ে দেখাই, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং এখানে এটা কিন্তু এখনো হচ্ছে হয়নি। যেখানে এই কর্নারগুলো সিলেক্ট হচ্ছে না, একদম সে আগের মতোই সেই আকৃতি থেকে যাচ্ছে। এখান থেকে এক্সপ্যান্ড করলে এটা একদম ভেক্টর ফাইল হয়ে যাবে। এবং এটা এখন যদি আমরা জুম করি, দেখেন কিছুটা নষ্ট হয়ে যায়। মানে যে কোনো ইমেজ আমরা যদি ভেক্টর করি সরাসরি, এখানে ছিল প্রথমে কীরকম ছিল, এরকম কর্নার ছিল না, কিন্তু এখন দেখছেন এটা হচ্ছে রাউন্ড হয়ে গেছে। এটা খুব সামান্য পরিমাণই হয়েছে। এই কাজগুলো আবার আপনার
ধরেন আমরা যখন এআই দিয়ে লোগো বানাই তখন কিছুটা বিকৃত হয়ে যায়, ওই বিকৃতটা ঠিক করা লাগে আমাদের। এর জন্য পেন্টুলের কাজ ভালো জানা লাগবে। ধরেন পেন্টুলের কাজ জানা থাকলে এটা আবার আগের অবস্থানে নিয়ে যাওয়াটা একদমই সহজ। এটা একদম তীক্ষ্ণ করে দিলাম এবং এই দুইটা আমি চাইলে এই যে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, ব্যাস কর্নার ঠিক হয়ে গেল। আবার এখান থেকেও ঠিক করা যাবে। এটা ধরেন এটাও রাউন্ড হয়ে গেছে, আপনার মনে হলো এটা ঠিক করবেন। দেখেন এবার কি করবেন বলেন তো, এভাবে সিলেক্ট করে মাইনাস ফন্ট করা যেতে পারে। এভাবে একটু বুদ্ধি খাটায় কাজ করতে পারলে, পেন্টুলের কাজ করতে পারলে, আপনি যখন এআই দিয়ে লোগো বানাবেন বা বিভিন্নভাবে বিভিন্ন রিসোর্স থেকে আপনি কোনো কিছু নিয়ে আসলেন, নিয়ে আসার পর ওটা কাস্টমাইজ করাটা আমাদের শিখতে হবে। তো ওইটা দেখবো আমরা। তো আমরা এখন কি দেখলাম, কোনো একটা জেপিজি ইমেজকে ভেক্টর করা। এর জন্য ইলাস্ট্রেটর থেকে নর্মালি যে ভেক্টর করা হয় এটার কোয়ালিটি অতটা ভালো হয় না। এর জন্য আমাদের আলাদা একটা সফটওয়্যার আছে, এটার নাম হচ্ছে ভেক্টর ম্যাজিক। তাই জানেন ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটা যে আমরা একটু ভেক্টর করে দেখাচ্ছি। এই ধরেন এই যে পিজি ইমেজটা একটু আগে যেটা দেখলাম, কর্নারগুলো হচ্ছে হয়ে গেছে, একটু বাজে হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি ওটা করি দেখবেন একেবারে যথেষ্ট ভালো হয়। এই সফটওয়্যারের মাধ্যমে করলে যথেষ্ট ভালো হয়। আর তাছাড়া একটু মাল্টি কালার বা একটু কমপ্লেক্স ডিজাইন হয়ে গেলে ইলাস্ট্রেটর হ্যান্ড করে যায়, আপনার পিসি যত ভালো হোক ওই অনেক প্রেশার পড়ে যায়। কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারি। এটা দেখেন এটার কর্নার কিন্তু একদম পারফেক্ট আছে। এটার মাধ্যমে ভেক্টর করে আমরা বুঝতে পারলাম যে এটা মোটামুটি ভালোভাবে কাজ করে। যে এই সফটওয়্যারটা আপনাদের আমি ইনস্টল করার প্রসেস দেখাই দিবানে সামনের ক্লাসে। আজকে অলরেডি 4:40 বাজতে গেল। আমরা এবার একটু আজকের ক্লাসের যে বিষয়গুলো এগুলো বাদ দিই, সামনের ক্লাসে যে স্ট্রেসটা ভালো করে দেখাই দিবানে। ইলাস্ট্রেটর থেকে তো দেখালাম সহজভাবে, একটু আর একটু বিষয়টি দেখাবানে এবং ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল করার প্রসেস দেখা দেবানে। আপনাদের ভিতর যাদের বাসায় কম্পিউটার আছে আপনারা বাসায় ইনস্টল করে নিয়েন। 16তম ক্লাস আজকে হইল, মোটামুটি ক্লিপিং মাস পর্যন্ত ভালোভাবে দেখেছেন। আর এই যেখানে ইমেজ ট্রেসটা এখনো দেখায়নি। এবং সামনের ক্লাসে আপনাদের সার্কেল লোগোর ভিতরে ধরেন আপনার নিজের ছবি বসিয়ে আপনি চাইলে ওইটা সেভ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরকমটা সামনের ক্লাসে দেখাবো। এবং মোটামুটি 2টা ক্লাস পরে আমরা লোগো ডিজাইনের দিকে এগোবো। কিছু লোগো ডিজাইন দেখাবো, টি শার্ট ডিজাইন দেখাবো, বিজনেস কার্ড, এই ধরনের কিছু ডিজাইন দেখাবো। এবং এভাবে আমরা অলরেডি আমরা আজকে কয় তারিখ, 1 তারিখ, মোটামুটি 1 মাস 10 দিন হচ্ছে আপনারা ক্লাস করছেন। এখনও আপনারা 1 মাস 20 দিন ক্লাস করবেন। এর ভিতরে আপনাদের হচ্ছে এই বেসিক কোর্সটা শেষ হবে। এরপরে আমরা শুরু করবো হচ্ছে যে অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন। ওর ভিতরেও ওই ক্লাসে আমরা অ্যাডভান্সভাবে দেখব। মনে করেন আপনাদের অ্যাকাউন্ট সাজানোর জন্য তো ভালোভাবে হচ্ছে ডিজাইন করা লাগবে। ওই ডিজাইনগুলো আমরা ওই ব্যাসের ভিতরে শেখাবো। ব্যাস বলতে ওই কোর্সে, এটাতে আমরা বেসিক জিনিসটাকে ভালো করে শিখি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। গরমের জন্য আমি বুঝতে পারছি সবার জন্য ক্লাস করাটা অসহ্য হয়ে যাচ্ছে। দেখি গরম যদি কমে যায় ভালো, না হলে আমার এসি লাগানোর পরিকল্পনা আছে। এখানে আর ছোটোখাটো এসিতেও হবে না, 50-60 হাজার টাকায় হচ্ছে না। হ্যাঁ, 2 টন কি 2.5 টনের এসি লাগে। যাই হোক, লাখ টাকার উপরে লাগছে। এখন এই গরমটা যদি কমে যেত, অন্য সময় কিন্তু এত ঝামেলা হয় না। এই মাস 1-2 মাস, এই এক জ্যৈষ্ঠ মাস, এখন দেখি কি করা যায়। সবাই
টাইপিংটা একটু প্র্যাকটিস করতে পারেন। 10 মিনিট কি 5 মিনিট হলেও করতে হবে ভাই, সবার 5 মিনিট হলেও করতে হবে, করে তারপরে আপনাদের শুটিং।